বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের পাবলিক ফাইন্যান্স অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থার কর প্রদানের যে সামর্থ্য নীতি তত্ত্ব, এইটার প্রান্তিক সমপ্রান্তিক ত্যাগ নীতিটি আলোচনা করব। এর আগে ক্লাসে আমি কর প্রদানের সামর্থ্য নীতি তত্ত্বের সমত্যাগ নীতি আলোচনা করেছি। আমি আলোচনা করেছি সমানুপাতিক ত্যাগ নীতি। বাকি রয়েছে সমপ্রান্তিক ত্যাগ নীতি। এটা আজকে আলোচনা করব। এরপর আরেকটা ক্লাস থাকবে, তখন এই তিনটা বিষয় আমি চিত্রের সাহায্যে কি করব, ব্যাখ্যা করব। আজকের যে আলোচনাটা একটু গণিত দ্বারা বোঝানোর চেষ্টা করব। যদি কোনো কিছু উল্লেখ না করে তাহলে এই গাণিতিক ব্যাখ্যা দিলেও তোমাদের চলবে। সমপ্রান্তিক ত্যাগ নীতিটা কি, যেটাকে ইংরেজিতে বলে ইকুই মার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল। এটা কি? এটা হচ্ছে ধনী এবং দরিদ্র ব্যক্তির উপর, অর্থাৎ যাদের আয় বেশি এবং যাদের আয় কম, তাদের উপর এমনভাবে কর ধার্য করতে হবে, কর প্রদানের পর ধনীর নিকট চেয়ে আয়টা থাকবে বা অর্থ থাকবে এবং দরিদ্রের নিকট চেয়ে অর্থটা থাকবে। উভয়ের অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে। উভয়ের অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে। এটি হচ্ছে সমপ্রান্তিক ত্যাগ নীতি। অর্থাৎ সমপ্রান্তিক ত্যাগ নীতি হচ্ছে যে কর প্রদানের পর উচ্চ আয় সম্পন্ন অথবা মধ্য আয় সম্পন্ন অথবা কম আয় সম্পন্ন প্রত্যেকটা শ্রেণী কর প্রদানের পর প্রত্যেকটা শ্রেণীর প্রান্তিক ত্যাগ মার্জিনাল স্যাক্রিফাইস পরস্পর সমান হবে। আমি একটা উদাহরণ দিই। মনে করো যে ধনীর অর্থের প্রান্তিক উপযোগ হচ্ছে, মনে করো অর্থের প্রান্তিক উপযোগ হচ্ছে 3 ইউটিল, দরিদ্রের হচ্ছে ধনীর 3 ইউটিল আর দরিদ্রের হচ্ছে 10 ইউটিল অর্থের প্রান্তিক উপযোগ। এই পার্থক্যটা কেন? দরিদ্রের অর্থের প্রান্তিক উপযোগ কেন বেশি? প্রান্তিক উপযোগ মানে কি? সর্বশেষ একক অর্থের যে উপযোগ। তাই ধনী ব্যক্তির নিকট অঢেল অর্থ থাকার কারণে তার লাস্ট 1 টাকার বা 100 টাকার বা 1000 টাকার উপযোগটা খুবই সামান্য হবে। অন্যদিকে কম আয় সম্পন্ন ব্যক্তির অর্থ কম থাকার কারণে তার প্রতিটি একক লাস্ট ইউনিট অফ মানির প্রতিটি একক, ভুল বলেছি, এটা গড় হয়ে যাবে, লাস্ট মানে সর্বশেষ একক, লাস্ট ইউনিট অফ মানির অর্থের প্রান্তিক উপযোগ কি হবে? বেশি হবে। এই জন্য একজন দরিদ্র ব্যক্তির মার্জিনাল ইউটিলিটি অফ মানি যদি 10 ইউটিল হয়, এর মানে সে যদি 1 টাকা যদি কি করে হাতছাড়া করে, তাহলে তার উপযোগ ত্যাগ হবে 10 ইউটিল। কারণ 1 টাকার উপযোগ তার কাছে কত? 10 ইউটিল, 10 ইউটিল। অতএব 1 টাকা যদি সে হাতছাড়া করে, তার উপযোগ ত্যাগ হবে 10 ইউটিল। অতএব 1 টাকার বিনিময়ে সে যে দ্রব্যটা পেতে চাইবে সেটা হতে প্রাপ্ত উপযোগ অবশ্যই 10 ইউটিল বা তার বেশি হতে হবে, তার নিচে হবে না। অন্যদিকে দরিদ্র ব্যক্তি ও ধনী ব্যক্তির নিকট অঢেল অর্থ থাকার কারণে তার লাস্ট ইউনিট অফ মানির উপযোগ হচ্ছে 3 ইউটিল। এই জন্য সে 1 টাকা যদি কোথাও ব্যয় করে, তার উপযোগ ত্যাগ হবে 3 ইউটিল। অতএব 1 টাকার বিনিময়ে সে যে দ্রব্যটা পেতে চাইবে তার উপযোগ কমপক্ষে 3 ইউটিল হয়।
এ কারণেই দেখা যায় ধনী ব্যক্তি যেভাবে সহজে অর্থ ব্যয় করতে পারে, দরিদ্র ব্যক্তি এত সহজে অর্থ ব্যয় করে না, কারণ তার নিকট অর্থের গুরুত্ব বেশি। এখন এখানে আমরা দেখছি যে মার্জিনাল ইউটিলিটি অফ মানি দরিদ্র ব্যক্তি এবং ধনী ব্যক্তির ভিতরে কি ভিন্ন, দরিদ্র ব্যক্তির বেশি। এখন এই ইকুইমার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল মানে সমপ্রান্তিক ত্যাগ নীতি অনুযায়ী ধনীর উপর এমনভাবে কর আরোপ করতে হবে এবং দরিদ্র উপর এমনভাবে কর আরোপ করতে হবে যাতে উভয়ের প্রান্তিক উপযোগ পরস্পর সমান হবে। ধরো ধনীর উপর যখন আমরা কি করব, কর যখন কি করব আরোপ করব, তখন ধনীর তোমার অর্থটা কি হবে, কমে আসবে। তো কমে আসলে তার অর্থের প্রান্তিক উপযোগ অটোমেটিক কি হবে, বাড়বে। অর্থের প্রান্তিক উপযোগ এটা বাড়বে। এমন পরিমাণ ট্যাক্স আরোপ করা হলো, তার অর্থ কমতে থাকলো। যতই তার ট্যাক্সের মাধ্যমে সে সরকারকে অর্থ প্রদান করবে, তখন তার অবশিষ্ট অর্থের লাস্ট ইউনিটের প্রান্তিক উপযোগ বাড়বে না কমবে, তুমি বলো? কারণ আমি সরকারকে ট্যাক্স প্রদান করে যাচ্ছি, তাহলে আমার অর্থ কমে যাচ্ছে, তাহলে আমার অর্থের গুরুত্ব কি হচ্ছে, বাড়ছে। ফলে লাস্ট ইউনিট অফ মানির প্রান্তিক উপযোগ বাড়বে। মনে করি এটা বাড়তে বাড়তে কি হলো, 12 ইউটিল হলো, 3 থেকে বেড়ে 12 ইউটিল হলো। আর দরিদ্র ব্যক্তির ক্ষেত্রেও যখন আমরা ট্যাক্সের মাধ্যমে অর্থ উঠিয়ে নেব, তার তো অর্থ আরও কমবে, এবং আরও কমলে তার মার্জিনাল ইউটিলিটি অফ মানি কী হবে, বাড়বে। বেড়ে এটা কত হলো, 12 ইউটিল হলো। এখন দেখা গেল যে ধনী এবং দরিদ্র উভয়ের প্রান্তিক উপযোগ কি, সমান। উভয়ের প্রান্তিক উপযোগ সমান। এখন ধনীর উপর যদি আমরা আরও 1 টাকা যদি ট্যাক্স হিসাবে নেই, তাহলে তার উপযোগ ত্যাগ হবে 12 ইউটিল। দরিদ্র ব্যক্তির উপর থেকে 1 টাকা ট্যাক্স নিলে উপযোগ ত্যাগ হবে 12 ইউটিল। অর্থাৎ ওভার স্যাক্রিফাইস কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক এই স্তরে যখন উভয়ের মার্জিনাল ইউটিলিটি যখন পরস্পর কি হবে, সমান হবে, তখনই, এবং এই অবস্থায় ধনী যদি মনে করো যে 20,000 টাকা ট্যাক্স দেয়, গরিব যদি 2,000 টাকা ট্যাক্স দেয়, এখানেই এটা সেটেল হয়ে যাবে। মনে করি 20,000 টাকা ট্যাক্স দিলে ধনীর মার্জিনাল ইউটিলিটি অফ মানি 12 ইউটিল, এবং 2,000 টাকা ট্যাক্স দিলে অবশিষ্ট টাকার ক্ষেত্রে লাস্ট ইউনিট অফ মানি মানে প্রান্তিক উপযোগ হচ্ছে 12 ইউটিল। উভয়ের কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখানেই ব্যালেন্স হবে। অর্থাৎ সরকার ধনীর কাছ থেকে 20,000 টাকা ট্যাক্স আদায় করবে, দরিদ্র ব্যক্তির নিকট হতে 2,000 টাকা ট্যাক্স আদায় করবে, এবং উভয়ের মার্জিনাল ইউটিলিটি অর্থের অফ মানি মানে অর্থের প্রান্তিক উপযোগ পরস্পর সমান হবে। হ্যাঁ, অর্থাৎ যে মার্জিনাল স্যাক্রিফাইস উভয়ের ক্ষেত্রে কি হবে, সমান হবে। এবং এতে দেখা যায় এই নীতি অনুযায়ী যদি কর আরোপ করা হয়, তাহলে ধনীর উপর কর আরোপের পরিমাণটা খুব বেশি হয় এবং দরিদ্র ব্যক্তির উপর কর আরোপের পরিমাণটা খুবই কম হয়। এখন বিষয়টা আমি আরেকটু বিশদভাবে তোমাদের সামনে বিশ্লেষণ করছি। আপাতত একটু কি করেছি, আমি ধারণা দিয়েছি। এখন একটু ম্যাথমেটিক্যালি আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা ধরে নিচ্ছি আমাদের যে ধনী ব্যক্তি, যে তার আয়, অর্থাৎ যে রিচ পারসন, তার আয় হচ্ছে 1,000 টাকা। ঠিক আছে, আমাদের ধনী ব্যক্তির আয় হচ্ছে 1,000 টাকা, এবং আমাদের পোর ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, তার আয় হচ্ছে কত, 400 টাকা। ঠিক আছে, এই দুটো মিলে আমি 1 নাম্বার দিলাম। তাহলে আয়ের বেশ কি রয়েছে, পার্থক্য রয়েছে। দরিদ্রের আয়ের 2.5 গুণ হচ্ছে কি ধনীর কি আয়। এবং আমরা ধরে নিলাম সরকার যে ধনী ব্যক্তির উপর
যে ট্যাক্স আরোপ করবে আর দরিদ্র ব্যক্তির উপর যে ট্যাক্স আরোপ করবে, এই দুইজনের কাছে ট্যাক্স আরোপ করে সরকার কর আদায় করতে চাচ্ছে। বা আমার কারেন্টটা চলে গেছে, সুতরাং একটু অন্ধকার লাগবে, করার কিছু নাই, আইপিএসে চলছে। কর আদায় করছে এবং কর আদায়ের পরিমাণ হচ্ছে 800 টাকা। ঠিক আছে, অর্থাৎ ধনী ব্যক্তি এবং দরিদ্র ব্যক্তির নিকট সরকার মোট 800 টাকা কর কি করবে, আদায় করবে। এখন আমরা দেখব এই 800 টাকা কর ধনী কতটুকু দেবে এবং গরিব কতটুকু দেবে। সমপ্রান্তিক ত্যাগ নীতি অনুযায়ী, ইকুয়াল মার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল অনুযায়ী কতটুকু দেবে, এইটা আমরা কি করব, দেখব। তো দেখি, আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যে এই দুটো ইকুয়েশন আমরা বের করেছি। এখন আসো, তাহলে কর আরোপের পর ধনী ব্যক্তির আয় কত? কর আরোপের পর আমার ধনী ব্যক্তি যে, তার আয়টা কত? ঠিক আছে, তার আয়টা হচ্ছে কর আরোপের পর ওয়াই আর রিচ ম্যানের ট্যাক্স। ঠিক আছে, এটা কত? এটা হচ্ছে এই 1000 টাকা থেকে কি বাদ দিলে, করের পরিমাণ বাদ দিলে। একইভাবে দরিদ্র ব্যক্তির আয় হচ্ছে 400 টাকা থেকে করের পরিমাণ কি করলে, বাদ দিলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ কি বলেছি, যে কর প্রদানের পর আবার ধনী ব্যক্তির আয়টা কত। কর প্রদানের পর ধনী ব্যক্তির আয়টা হবে, এই যে রিচ ম্যানের ইনকামটা হবে আফটার ট্যাক্স 1000 টাকা থেকে করের পরিমাণটা বাদ দিলে। দরিদ্র ব্যক্তির হবে 400 টাকা হতে তার করের পরিমাণটা কি বাদ দিলে। মনে করে 1000 টাকার ভিতরে আমি 300 টাকা কর দিই, তাহলে আফটার ট্যাক্স কর পরবর্তী আমার ইনকাম কত হবে? 1000 থেকে 300 টাকা বাদ দিলে এটার মান 700 টাকা হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। কারেন্টটা বলেছি চলে গেছে, আইপিএসে পড়াচ্ছি, একটু বোর্ড অন্ধকার লাগতে পারে, বুঝে নাও, ভালো করে বুঝে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে উপযোগ অপেক্ষক, যেটা আমার আয়ের উপর নির্ভরশীল, উপযোগ অপেক্ষকটা আমি ধরে নিয়েছি 100 লন ওয়াই, 100 ইন্টু লন ওয়াই। ওয়াইটা মানে কি? আয়। এটা হচ্ছে আমার উপযোগ অপেক্ষক। এটা যদি আমার উপযোগ অপেক্ষক হয়, তাহলে আমার মার্জিনাল ইউটিলিটিটা কত হবে? প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি, ডিইউ, মানে উপযোগ কার উপর নির্ভরশীল? আয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, আয়ের উপর নির্ভরশীল। এগুলো কিন্তু আসলে অর্থের প্রান্তিক উপযোগ বাড়ছে। কার? অর্থের প্রান্তিক উপযোগ বের করছি। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে? আয়ের সাপেক্ষে করতে হবে। এটা হচ্ছে উপযোগ অপেক্ষক 100 ইন্টু লন ওয়াই। কেউ যদি বলেন স্যার কিভাবে ধরেছেন, আমি উপযোগ অপেক্ষক কাল্পনিক ধরেছি, ধরার নিয়ম অনুযায়ী ধরতে হবে, এমনভাবে ধরতে হবে যাতে এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নির্দেশ করে। তাহলে প্রান্তিক উপযোগ যদি বের করি, তাহলে এই উপযোগ অপেক্ষককে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করলে 100 যা আছে তাই থাকবে, এবং লন ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করলে 1/y হবে, সমান কত হবে? 100/y। এটা 4 নাম্বার, 100/y। একটু দেখেন, যারা ডিফারেন্সিয়েশন ঠিক মতো ফার্স্ট ইয়ারে করেন নাই, তারা কিন্তু বিপদে পড়বেন। একটা নর্মাল ডিফারেন্সিয়েশন, একটা লগের ডিফারেন্সিয়েশন, যখন আমি ওয়াই সাপেক্ষে কেন করলাম? কারণ প্রান্তিক উপযোগ মানে কি? আয়ের এক একক পরিবর্তনের ফলে উপযোগের যে পরিবর্তন হবে সেটাই অর্থের কি? প্রান্তিক উপযোগ। এই জন্য আমি ইউটিলিটিকে, যেটা আয়ের উপর নির্ভরশীল, এই ব্র্যাকেটে ওয়াই মানে কি? আয়ের উপর নির্ভরশীল, এটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, 100 যা আছে তাই লিখেছি। লন ওয়াইকে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে 1/y, 100 আর 1 গুণ দিলে 100 নিচে ওয়াই। 4 নম্বর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন তুমি লেখো যে
কর প্রদানের পর তুমি নিচে লিখবা, ঠিক আছে, নিচে কি লিখবা, কর প্রদানের পর, এখানে লিখেছে উপযোগ অপেক্ষক, তারপর নিচে লিখবা উপযোগ অপেক্ষক হতে প্রান্তিক উপযোগ অপেক্ষক হলো এটি। এরপর তুমি লিখবা কর প্রদানের পর ধনী ব্যক্তির প্রান্তিক উপযোগের পরিমাণ। কর প্রদানের পর ধনী ব্যক্তির প্রান্তিক উপযোগের পরিমাণ। কার বলেছি? ধনী ব্যক্তির প্রান্তিক উপযোগের পরিমাণ। তাহলে মার্জিনাল ইউটিলিটি অব আর মানে রিচ ম্যানের কর প্রদানের পর ধনী ব্যক্তির প্রান্তিক উপযোগের পরিমাণ, সেটা কত হবে দেখো, 100। নিচে কত বসাতে হবে? ওয়াই। কর প্রদানের পর তার ধনী ব্যক্তির আয়টা কত? 1000 মাইনাস টিআর, 1000 মাইনাস টিআর। আর দরিদ্র ব্যক্তির তুমি একসাথে লিখবা, কর প্রদানের পর ধনী ব্যক্তির এবং দরিদ্র ব্যক্তির প্রান্তিক উপযোগ। কর প্রদানের পর ধনী ব্যক্তি এবং দরিদ্র ব্যক্তির প্রান্তিক উপযোগ। ধনী ব্যক্তির লিখেছ, দরিদ্র ব্যক্তির কত লিখবা? মার্জিনাল ইউটিলিটি অফ পোর 100, এই যে 100 আয়, আয়ের জায়গায় কত? কর প্রদানের পর আয়টা কত? এই যে কর প্রদানের পর আয়টা কত? যে 400 মাইনাস টিপি, 400 মাইনাস টিপি, ঠিক আছে। এটা কয় নাম্বার? 4 এর পর এটা 5। এখানে লিখতে পারো যে 3 নং হতে মান বসিয়ে, কত? 3 নং হতে মান বসিয়ে, কয় নং হতে? 3 নং হতে মান বসিয়ে। অনেকের একটু বুঝতে অসুবিধা হবে যে মার্জিনাল ইউটিলিটি অফ মানি রিচ ব্যক্তির, ঠিক আছে, তুমি ইচ্ছে করলে এখানে একটা দিতে পারো, এম দিতে পারো, এম মানে মার্জিনাল ইউটিলিটি অফ মানি কার? রিচ ব্যক্তির। সেটা 100 মাইনাস টিআর কেন লিখলাম? আমি তো আগে উল্লেখ করেছি উপযোগ অপেক্ষক হতে মার্জিনাল ইউটিলিটি বের করেছি 100 বাই ওয়াই। তাহলে ধনী ব্যক্তির ক্ষেত্রে কত হবে? 100, আর ওয়াইয়ের জায়গায় কত হবে? যে কর প্রদানের পর তার আয়টা কত, এই যে এই আয়টা 100 মাইনাস টিআর। আর দরিদ্র ব্যক্তির কর প্রদানের পর আয়টা কত? 400 মাইনাস টিপি। এখন তুমি লিখবা ইকুই মার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল অনুযায়ী, ইকুই মার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল অনুযায়ী, অথবা বাংলায় যদি লেখো সমপ্রান্তিক ত্যাগ নীতি অনুযায়ী। হ্যাঁ, কি লিখবা? যে এমইউ এম আর সমান এমইউ এম পি, অর্থাৎ ধনী ব্যক্তির অর্থের প্রান্তিক উপযোগ আর দরিদ্র ব্যক্তির অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে। কারণ যখনই ধনী এবং দরিদ্র ব্যক্তির অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে, তখনই ধনী এবং দরিদ্র ব্যক্তি হতে অবশিষ্ট 1 টাকা যদি উঠিয়ে নেন বা 1 ইউনিট মানি যদি উঠিয়ে নেন, তাহলে উভয়ের স্যাক্রিফাইস কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই জন্য ইকুয়াল মার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল অনুযায়ী আমরা কে কতটুকু কর দেব তার বক্তব্য অনুযায়ী যেহেতু সমান হতে হবে প্রান্তিক ত্যাগ, এই জন্য দুটো আমরা কি করেছি? আমরা সমান করেছি। তা আমরা দুটো সমান করার পর এখন আমি একটু ইকুয়েশনটা এটা একটু মুছে ফেলি, স্যাররা একটু মুছে ফেলি। হ্যাঁ, দুইটা সমান করার পর ইকুয়েশনটা লক্ষ্য করো যে মার্জিনাল ইউটিলিটি অফ মানি রিচ ম্যানের ক্ষেত্রে 100 বাই 100 মাইনাস টিআর সমান মার্জিনাল ইউটিলিটি অফ মানি অফ পোর কত? 100 বাই 400 মাইনাস টি পি। ওকে, এখন আমি এই জিনিসগুলো মুছে ফেলে আর লাগবে না। এখন জাস্ট আমি সমাধান করব একেবারে। দেখেন 1 100 কাটাকাটি চলে গেল, 100 ক্যান্সেল 1 100 মাইনাস টিআর, ঠিক আছে। এটা রিচ ম্যানে যে ট্যাক্স দেয় সমান 1
এইটা দেখো আমি কত ভুল করি, এটা 1000। হ্যাঁ দেখেন কত ভুল করছি, 1000। পরে আপনাদেরও বুঝতে কষ্ট হবে আমার কারণে। এইটা 400 মাইনাস কত টিপি। ওকে, এরপরে দেখো যে আমি 1 আর এটা আর গুণন করলে কত হবে, 400 মাইনাস টিপি। আর এইটা আর এইটা যদি আর গুণন করি কত হবে, 1000 মাইনাস টিআর। জাস্ট এখন অঙ্ক করেন, টিআরটা বাম দিকে নিয়ে আসেন, প্লাস হয়ে যাবে, আর টিপিটা কি মাইনাস। লক্ষ্য করেন স্যারেরা, টিআরটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস কত টিপি, আর এই যে 1000 আছে, 400কে বাম দিকে নিয়ে গেলাম, সমান সমান কত 600। ডট ডট কয় নাম্বার, সম্ভবত 6 নাম্বার, সম্ভবত 6 নাম্বার। ওকে, এখন তুমি বলবা ওই যে কত নাম্বারে যেটা লিখেছি ওইটা লিখবা, টিআর প্লাস টিপি কত 800 টাকা, 7 নাম্বার। মনে আছে কিনা যে আমরা তো বলেছি যে 800 টাকা সে ট্যাক্স আদায় করবে ধনী ব্যক্তির নিকট হতে এবং দরিদ্র ব্যক্তির নিকট হতে। 800 টাকা সে ট্যাক্স আদায় করবে, অতএব টিআর প্লাস টিপি ইকুয়াল টু 800। এর আগে আমি সূত্রটা উল্লেখ করেছিলাম। এখন দেখো টিআর মাইনাস টিপি হচ্ছে 600, আর টিআর প্লাস টিপি হচ্ছে কত 800। লেখো 6 এবং 7 যোগ করে, এগুলো অঙ্ক করেছি 6 7 5 6 এ অঙ্ক করেছি, 6 এবং 7 নং যোগ করে তো টিআর টিআর মানে কত, টুয়াইস টিআর। মাইনাস টিপি প্লাস টিপি ক্যান্সেল, 600 আর 800 যোগ করলে কত 1400। সুতরাং টিআর ইকুয়াল টু 1400/2 সমান 700। অর্থাৎ ধনী ব্যক্তি 700 টাকা কর প্রদান করবে, দরিদ্র ব্যক্তি কতটুকু কর প্রদান করবে সেটা এখন আমরা একটু দেখি। দরিদ্র ব্যক্তি কত টাকা কর প্রদান করবে, আপনি লেখেন টিআর এর মান 7 নঙে বসিয়ে, টিআর এর মান কত 7 নঙে বসিয়ে লিখবেন, টিআর এর মান 7 নঙে বসিয়ে, তাহলে এখানে কত লিখবেন 700 প্লাস টিপি সমান কত 800। সুতরাং টিপি ইকুয়াল টু 800 থেকে 700 ডানে গেলে মাইনাস হয়ে যাবে, সমান কত 100। তাহলে আমরা দেখলাম ইকুই মার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল অর্থাৎ সপ্রান্তিক ত্যাগ নীতি অনুযায়ী আমাদের কাছে যে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেল, সেটিকে যেটা ক্লিয়ার হলো সেটি হচ্ছে সরকার যদি 800 টাকা যদি কর আরোপ করে তাহলে রিচ আর কি পোর ধনিক শ্রেণীরা কর দেবে কত টাকা 700 টাকা। ধনিক শ্রেণীরা কর দেবে 700 টাকা, আর দরিদ্র শ্রেণীরা কর দেবে কত 100 টাকা। অর্থাৎ করের একটি বড় অংশ কারা বহন করছে, ধনিক শ্রেণীরা বহন করছে। এর মানে হচ্ছে সপ্রান্তিক ত্যাগ নীতি অনুযায়ী কর ধার্য করলে এই করটা প্রগতিশীল হয়, প্রগ্রেসিভ হয়, এবং দরিদ্রদের আয় কম থাকার কারণে তারা কর কম পরিমাণ প্রদান করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টোটাল যে স্যাক্রিফাইস প্রিন্সিপল, টোটাল স্যাক্রিফাইস প্রিন্সিপল সমত্যাগ নীতি অনুযায়ী কর ধার্য করলে ধনী যে পরিমাণ কর দেবে, প্রপোর্শনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল অনুযায়ী কর ধার্য করলে ধনী তার চেয়ে বেশি কর দেবে। আর ইকুইমার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল সপ্রান্তিক ত্যাগ নীতি অনুযায়ী কর আরোপ করলে ধনী আরও বেশি কর দেবে। এবং টোটাল কর থেকে আমরা দেখছি 800 টাকা হতে আমাদের উদাহরণে ধনী যত বেশি কর দেবে দরিদ্র তত কম কি করবে কর দেবে। ফলে আমরা বলতে পারি
যে সমত্যাগ নীতির চেয়ে সমানুপাতিক ত্যাগ নীতিতে করটা প্রগতিশীল হয়, এর মানে ধনী আরও বেশি কর দেয়, এবং সবচেয়ে বেশি প্রগতিশীল হবে যদি আমরা কর আরোপ করি ইকুইমার্জিনাল স্যাক্রিফাইস অনুযায়ী, অর্থাৎ সমানুপাতিক ত্যাগ নীতি অনুযায়ী। তখন ধনীকে সবচেয়ে বেশি কী করতে হবে? কর দিতে হবে। তাহলে আমরা কর প্রদানের যে সামর্থ্য নীতি তত্ত্ব, আমরা সেটি আলোচনা করেছি। কর প্রদানের সামর্থ্য নীতি তত্ত্ব অনুযায়ী প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী কর প্রদান করবে। এই অ্যাবিলিটিটা আমরা পরিমাপ করি ব্যক্তির আয়ের মাধ্যমে। যে ব্যক্তির আয় বেশি সে বেশি কর প্রদান করবে, যে ব্যক্তির আয় কম সে কম কর প্রদান করবে। এখন এই প্রদানটা কিভাবে করবে, এই জন্য অর্থনীতিবিদরা এই সামর্থ্য নীতি তত্ত্বকে তিনভাবে ব্যাখ্যা করেছেন। কেউ ব্যাখ্যা করেছেন টোটাল স্যাক্রিফাইস প্রিন্সিপল সমত্যাগ নীতি অনুযায়ী, কেউ ব্যাখ্যা করেছেন প্রপোর্শনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল সমানুপাতিক ত্যাগ নীতি অনুযায়ী, আর কেউ ব্যাখ্যা করেছেন ইকুইমার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল সমানুপাতিক ত্যাগ নীতি অনুযায়ী। এবং আমরা এটা সহজে বোঝা যায় স্পষ্ট যে কর প্রদানের ক্ষেত্রে বা ধার্যের ক্ষেত্রে আরেকটা তত্ত্ব আছে, স্বেচ্ছা বিনিময় তত্ত্ব বা উপকার তত্ত্ব এরিক লিন্ডেলের, যেটা একে প্রথম দিকে আমরা গণদ্রব্যের অধ্যায়ে মনে হয় আলোচনা করেছিলাম। এই উপকার তত্ত্ব হতে কর প্রদানের সামর্থ্য নীতি তত্ত্ব অনেক 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 উন্নত। কারণ উপকার তত্ত্বে বলা হয়েছে যারা উপকার বেশি পায় তারা কর বেশি দেবে। করকে ধার্য করে সরকার ধার্য করে, এবং করের অর্থ সরকার জনগণের জন্য কি করে ব্যয় করে, এবং সরকারের এই ব্যয়ের ক্ষেত্রে দেখা যায় যে দরিদ্র জনসাধারণ, পিছিয়ে পড়া জনসাধারণ সবচেয়ে বেশি উপকৃত হয়। তাহলে উপকার তত্ত্ব বলে দেয় যে দরিদ্র জনসাধারণকে বেশি পরিমাণ কর কি করতে হবে? দিতে হবে। কিন্তু কর প্রদানের সামর্থ্য নীতি বলে দেয় না, যাদের সামর্থ্য বেশি সামর্থ্যবান না কর কি করবে? বেশি দেবে। আগামী ক্লাসে আমি বিষয়টা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করব। এটা 15 নম্বর লেকচার তোমাদেরকে দিলাম, লেকচার রেকর্ড করেছি 2026 সালের অগাস্ট মাসের 2 তারিখে। 3 তারিখে এটা পেয়ে যাবেন, আগামীকাল আপলোড করে দিয়ে দেব। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে আলোটা কম, একটু কষ্ট করে পড়ে নেবে। সবাইকে ধন্যবাদ।